দ্য সাইলেন্ট ম্যানর, লিখেছেন ডায়না ইমরোজ লাকি। 1972 সাল। রাত ঠিক 3টের কাছাকাছি। শীতের সময়ে রাতের সময়টা যেন দীর্ঘ হয়। রাতের নিস্তব্ধতা যেন কাটতে চায় না। আজ প্রবল শীত। সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে। উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডব লীলা চলছে। বৃষ্টি থেমে গিয়েছিল রাত 10টার দিকে। তারপর থেকে সবকিছু নিস্তব্ধ। এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে। সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে। ঘুমের মধ্যে বারবার বিছানার এপাশ ওপাশ করতেই ঘুম ভেঙে যায় তার। চোখ মেলে তাকালো, চারদিকে আবছা আলো। ঘুম ঘুম চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজল। আন্দাজ করতে পারলো পাশে তার দাদি নেই। সে তাৎক্ষণিক আঁতকে উঠে বসল। শোয়া ছেড়ে উঠে বসল। হঠাৎ করে ঘামতে শুরু করলো। পুনরায় চারদিকে দেখলো, কোথাও তার দাদির ছায়াও নেই। এরপর বিছানা ছেড়ে উঠে ঘরের আলো জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু আলো জ্বলছে না। বারবার বাল্ব জ্বালানোর জন্য সুইচ চাপলো, কিন্তু বাল্ব জ্বলল না। চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা। অদ্ভুত ব্যাপার, কারণ সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি। তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো? ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলো ভয় পায়। ভূত নিশ্চয়ই আলো নিভিয়ে দিয়েছে। এখন মোমবাতি জ্বলছে। চাঁদের মৃদু আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করেছে। সেই আলো ধরে সে চারদিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকলো, কিন্তু তার দাদুর কোনো সাড়া শব্দ পেল না। আন্দাজ করলো তার দাদু বাথরুমে। আন্দাজ করেও সে থমকে দাঁড়িয়ে পড়ল। একবার ঢোক গিলল, গলা যেন ভয়ে শুকিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ ভেসে আসলো। মায়া একটু স্বস্তি পেল, তার দাদু বাথরুমের ভেতরে আছে বলে। এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল, কাপা গলায় ডাকলো, দাদু তুমি কি বাথরুমে? না, সাড়া নেই কোনো। হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল। মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজা আগে থেকেই খোলা। মায়া এবার যেন ভয়ে চুপসে গেল। কপালে বিন্দু বিন্দু ঘামগুলো মোমবাতির আলোয় চিকচিক করছে। মর্মাহত কণ্ঠে বলল, দাদু তুমি কি বাথরুমে? ওপাশ নিস্তব্ধ। বাথরুমের ভেতর থেকে কারো জবাব না এসে পুনরায় জলের শব্দ এলো। মায়া হকচকিয়ে উঠল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরোপুরি খুলল। বালতি ভরে জল গড়িয়ে পড়ছে। ভেতরে কেউ নেই। এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল। মুখ চেপে ধরে ভয়ে চুপসে পেছনে সরতে থাকে। ঠিক তখনই পেছনে কারো সাথে ধাক্কা লাগলো। মায়া শব্দে চেঁচিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখলো তার দাদু দাঁড়িয়ে আছে। জয়ন্তন বিবি বলল, তুই এত রাইতে না ঘুমাইয়া হাঁটতাছস কেন? মায়া চোখ কুঁচকে তাকিয়ে রইল জয়ন্তন বেগমের দিকে। জয়ন্তন যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে ধূসর রঙের কাপড় ছিল। বয়স হলেও যেন তার রং ঢং এখনো যায়নি। কিন্তু এখন সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে। মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তো তুমি সাদা রঙের কাপড়ে কেন? জয়ন্তন বেগম সশব্দে হেসে উঠল। তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল। জয়ন্তন বেগম হাসি থামিয়ে বলল, চল আমার লগে। কোথায়? প্রাসাদে।
কোন প্রাসাদে? তুই না সব সময় কইতি, দাদু আমারে ওই উত্তরের নীরব প্রাসাদে লইয়া যাও, চল আইজ লইয়া যামু। মায়া নাকচ করল, কিন্তু জয়ন্তন মায়ার কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিতেই মায়া অনুভব করলো তার মুখে জলের ছিটেফোঁটা পড়ছে। বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ ভেসে আসে। শেফালি তির্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে, ও মেম সাহেব, ঘুম থেকে উঠেন, কত বেলা হয়ে গেছে। মায়া তখন লাফিয়ে উঠে বসলো, খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। মাথার ওপর তাকিয়ে দেখলো ফ্যান ঘুরছে। সকালবেলা ঠান্ডা পরিবেশ, কিন্তু সে ঘামছে। সে বুঝতে পারলো স্বপ্ন দেখছিল এতক্ষণ। মায়া শেফালিকে লক্ষ্য করে বলল, শীতের মধ্যে ফ্যান চলছে কেন? আমি সেই কখন আপনার লাইগা চা আনছি, আয়সা দেখতেছি আপনি ঘামতেছেন। আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে, তাই ফ্যান ছাইড়া দিছি। আপনি কইলে আমি ফ্যান বন্ধ করে দিতেছি। দিমু? মায়া বলল, তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হব? শেফালি ফ্যান বন্ধ করে বলল, ফ্যান বন্ধ করছি, আর কিছু করা লাগবো? মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা। বাড়ির আঙিনার ফোয়ারা থেকে টুপটাপ জল পড়ছে। সকালে সূর্যের আলো পড়ে সেটি ঝিকমিক করছে যেন রূপোর ফোঁটা। বটগাছের নিচে জমিদার সাহেবের বৃদ্ধ চাকর মামুদ আলী ঝাড়ু দিচ্ছে। পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে। ফুলবাগানে সকালবেলায় শিশিরে ভেজা বেলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে। রান্নাঘর থেকে ভেসে আসে দুধ ফোটানোর আওয়াজ, সঙ্গে এলাচ লবঙ্গের গন্ধ। শালুক বেগম তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছে। সাদা মসলিন কাপড় মাথায় টেনে দেওয়া, হাতে তসবি। ছাদের পাশে দাঁড়িয়ে দেখছে দূরে হুগলি নদীতে ভেসে যাচ্ছে ছোট পালতোলা নৌকা। দাসীরা টিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে, চা, নান, রুটি, খেজুর আর এক ছোট বাটি সেমাই, সাথে গরুর কলিজা ভুনা। আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে। আলিমনগর গ্রামটির প্রায় সব ঘর কাঠের, ছাদের ওপর ধুলি মাখা টিন, রাস্তা ধরে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধ্বনি কখনো কখনো বাতাসে মিশে অনুসরণ করে। সেই গ্রামের মাঝে আমজাদ চৌধুরীর বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে। বাড়িটির চারদিকে গাছপালা, চারপাশ সবুজ রঙের ঘেরা। চৌধুরী বাড়িটির নাম একসময় বাগানবাড়ি ছিল। বাগানবাড়ি বললেই সবাই আলিমনগরের চৌধুরী বাড়িটি চিনত। আমজাদ চৌধুরী এর বাবা পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপ সাজানো হয়। চারদিকে গাছগাছরা, ফুলের গাছ, ফলের গাছ, তার সাথে দোলনা। বিকেল হলেই সবাই আড্ডা জমায় বাড়িটির প্রাকৃতিক ছায়ার মাঝে। বর্তমানে সবাই চৌধুরী নিবাস বললে চিহ্নিত করে বাড়িটি। বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস শন এর সাথে আমজাদ চৌধুরী বসে আছেন। দুজন দুজনের সম্মুখে বসে আছেন। মাঝখান টেবিলে সকালের নাস্তা রাখা, চা, রুটি, সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজা ভুনা। থমাস বাঙালিয়ানা খাবারের মধ্যে গরুর কলিজা ভুনা বেশ পছন্দ করেন। আমজাদ চৌধুরী দীর্ঘ ১৯ বছর ব্যবসা সূত্রে থাইল্যান্ডে ছিলেন। তখন তার সাথে সেই দেশের নাগরিক থমাস শনের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। আমজাদ চৌধুরীর বর্তমান বয়স আনুমানিক ৬০ ছুঁই ছুঁই এবং থমাস শনের বয়স ৫৮ বছর। ধবধবে সাদা শরীরের ওপর শীত ঠেকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আছে থমাস। অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছেন।
থমাস শন চায়ের কাপটি টেবিলে রেখে বলল, তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম। কিসের ঘটনা? থমাস প্রত্যুত্তরে বলল, একটি প্রাসাদ নিয়ে। প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট ম্যানর, একদম গ্রামের ওপরে। তার চারপাশে কালের ভাঁজে পুরনো বন আর এমন এক গাছপালা যার ভেতর দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেন যেতে চায় না। বর্ণনায় এমনটি ছিল। আমজাদ চায় চুমুক দিলেন। বর্ণনা? তোমাকে এমন ঘটনা কে বলেছে থমাস? বলে মৃদু হাসল আমজাদ। থমাস শন সরল জবাব দিল, আমি একটা বইতে পড়েছি, কিন্তু আমি ভেবেছি আলিমনগর এবং সাইলেন্ট ম্যানর সব কিছু কাল্পনিক। কিন্তু থাইল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি, তখন আমি নিশ্চিত হয়েছি এটি সত্য। আলিমনগর এবং সাইলেন্ট ম্যানরের অস্তিত্ব বাস্তবে আছে। থমাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল, আলিমনগরের অস্তিত্ব পেয়েছি, কিন্তু সেই প্রাসাদ সম্পর্কে কিছু জানি না। আমজাদ হেসে উড়িয়ে দিল থমাস শনের বক্তব্য। এসব কাল্পনিক। হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে। এটা কাকতালীয়। থমাস শন উদ্ভ্রান্ত মনে করল, কিন্তু আমজাদ, বইটির লেখক উল্লেখ করেছে প্রাসাদটি এক সময় অন্য রূপে ছিল। চারপাশ ঝলমলে আলোয় ভরা ছিল। সঙ্গীত আর নৃত্যের সুর গুঞ্জরিত ছিল। ফল, মিষ্টি আর সুস্বাদু ভোজের সুবাস ভেসে আসত। অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকত। ফুলের সাজসজ্জা, সুগন্ধি আর ঝর্ণার কলকল ধ্বনি মিলিয়ে দিত অন্যরকম অনুভূতি। কিন্তু সেই রঙিন দৃশ্য একসময় ধুলোয় রূপ নেয়। হঠাৎ যেন সবকিছু নীরব হয়ে যায়। থমাস থেমে একটি সিগারেট ধরালো। আমজাদ বলল, এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরিকৃত বই। এর সাথে বাস্তবে কোনো মিল নেই। কিন্তু থমাসের কৌতূহল যেন গেল না। সে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, লেখক আরো উল্লেখ করেন প্রাসাদের ইতিহাস গ্রামের বড়রা শোনাতেন আড়ম্বরের সঙ্গে ভয় মিশিয়ে। কাহিনী অনুযায়ী 1870 সালে এক জমিদারের পরিবার এখানে বাস করত। তাদের মধ্যে কেউ অল্প বয়সেই অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, কেউ আবার ছায়ার মতো আচরণ করত। এরপর প্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত অবস্থা থেকে যায়। কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করত এখানে সে রহস্য আছে, তা এখনো অমোঘ। আমজাদ বলল, আমার জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। সেরকম কোনো ঘটনা থাকলে নিশ্চয় আমি জানতাম। থেমে আবার বলল, তোমার ভেতরেও কি কোনো প্রশ্ন জমেছে দ্য সাইলেন্ট ম্যানর বইটি নিয়ে? থমাস শন নড়ে চড়ে বসে বলল, হ্যাঁ। জমিদারের একমাত্র কন্যা ফারদিনার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল। ছেলেটি ছিল রাখাল। ওর সাথে জমিদারের একমাত্র কন্যার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু যেদিন রাখাল বিয়ে করতে আসে, সেদিন জমিদারের 4 ছেলে সন্তান অর্থাৎ ফারদিনার ভাইরা জানায় ফারদিনা রাখালের সাথে ছলনা করেছে। সে বৈদেশিক এক নাগরিককে বিয়ে করে বিদেশ চলে গেছে। কিন্তু রাখাল খোঁজ নিয়ে জানতে পারে ফারদিনা বিদেশ যায়নি। তাহলে ফারদিনা কোথায়? অনেক খুঁজেছে রাখাল, কিন্তু ফারদিনাকে আর পায়নি সে। একজন রাখালের সাথে জমিদারের কন্যার বিয়ে, বিষয়টি অদ্ভুত লাগছিল আমার কাছে। বইটি এখানে শেষ হয়। আমজাদ হাতে একটি সিগারেট নিল, সেটি ধরিয়ে বলল, বইটির লেখকের নাম কি? থমাস বলল, সুফিয়ান হায়দার। আমজাদ তখন বসা ছেড়ে দাঁড়িয়ে বলল, লেখকরা লেখার মাঝে কখনো কখনো বাস্তবতা তুলে ধরে, কিন্তু লেখক কাল্পনিক মুহূর্তগুলোকেও এমনভাবে ফুটিয়ে তোলে যেন এটি বাস্তব। তোমার ভেতরে হয়তো বইটির ঘোর গেঁথে গেছে।
ঘোর থেকে গেছে। থমাস বলল, তুমি হয়তো ঠিক বলছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বইটি অসম্পূর্ণ কেন? লেখক বইটি সম্পূর্ণ শেষ কেন করলো না? আমজাদ বলল, উনি হয়তো শেষটা এমন ভাবেই করেছে যাতে পাঠকবৃন্দ তাকে মনে রাখে। অসম্পূর্ণতা থেকে মনে রাখে কিভাবে? থমাসের বিচক্ষণ প্রশ্ন। আমজাদ বলল, এই যে তোমার মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে, তুমি এটা নিয়ে ভাবছো, অনেক প্রশ্ন তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তেমনভাবে লেখককে মনে রেখেছ। থমাস কথা বাড়ালো না। তাদের মাঝে উপস্থিত হয় মায়া। কালো রঙের থ্রিপিস পরনে, তার ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙের থ্রিপিসে মানিয়েছে বেশ তাকে। চুলগুলো বেনুনি করা, তার মুখ বেশ ফ্যাকাশে। থমাসের পাশের চেয়ারে বসলো। আমজাদ মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করলো, রাতের ঘুম ঠিক মতো হয়েছে তো? আমজাদ চেয়ারে বসলো। মায়ার রাতের অদ্ভুত স্বপ্নটা মনে পড়ে। ভয়ানক স্বপ্ন ছিল। স্বপ্নের সময়টা আর একটু দীর্ঘ হলে হয়তো দম বন্ধ হয়ে আসতো। মায়া মলিন হেসে জবাব দিল, ভালো হয়েছে। এরপর থমাসের দিকে ঘুরে তাকালো, তাকে প্রশ্ন করলো, আঙ্কেল, আমাদের গ্রাম কেমন লাগছে আপনার কাছে? বেশ সুন্দর, তবে অনেকটা নিস্তব্ধ এই গ্রাম। এমন মনে হয় গ্রামটি থেকে অমূল্য নক্ষত্র হারিয়ে গেছে। মায়া তার মুখে এরকম কথা শুনে আমজাদ হোসেনের দিকে তাকিয়ে বলল, বাবা, আঙ্কেলের এরকম অনুভূতির কারণ কি? তুমি জানতে চাওনি? আমজাদ ঠোঁট বাঁকিয়ে হাসলেন। তোমার আঙ্কেল একটি বই পড়েছে। সে বইয়ে গ্রামটির নাম আমিলনগর লিখছে। ওই জায়গায় আলিমনগরই হবে। আলিমনগর। বইটি অসম্পূর্ণ, তাই ওর মনে কৌতূহল জন্মেছে। কি বই আঙ্কেল? মায়া প্রশ্ন করল। দ্য সাইলেন্ট ম্যানর। মায়া ভ্রু কুঞ্চিত করে বলল, বইটি আমিও পড়েছিলাম। অসম্পূর্ণ বই, কিন্তু আমার ভেতরে একটা প্রশ্ন জমেছে। ফারদিনা কোথায়? সেই রাখাল কোথায়? ফারদিনার পরিবার কোথায়? আমজাদ মায়াকে বিচলিত দেখে বলল, তুমি এইসব বই গল্পের চক্করে কেন পড়লে? মাথা খারাপ করো না। অযথা ফালতু জিনিস নিয়ে ভেবো না। এসবের সাথে বাস্তবের কোনো মিল নেই, আর বাস্তবে এরকম কোনো ঘটনাও ঘটেনি। মায়া বলল, বাবা, তোমার সাথে আমিও সহমত, কিন্তু লেখক কেন অসম্পূর্ণ রেখেছে বইটি? থমাস বলল, আমিও এসব বিষয়ে ভেবেছি, কিন্তু কোনো জবাব পাইনি। যাকগে, এসব বাদ দাও। তোমার পড়াশোনার খবর কি? এখন কি করছো? মায়া বলল, আমি কিছুদিন হয় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছি। এখন চাচ্ছি শহরে চলে যাব। আমার এই গ্রাম ভালো লাগে না। একই তো শহর থেকে অনেক দূরে, তার উপর নীরব। শহরে ভালো একটা চাকরি নেব, এরপর সেখানেই সেটেল হব। আমজাদ কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল, তোমার বয়স কত হয়েছে? 25 বছর। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছ, তার মানে এই নয় যে তুমি তোমার সিদ্ধান্ত নিতে উপযুক্ত হয়েছ। এখনো তুমি আমার কাছে বাচ্চা। আমজাদ থেমে গেল। থমাস কিছু বলল না। আমজাদ পুনরায় বলল, আপাতত তোমার কিছু করার দরকার নেই। গ্রামে থাকো, তোমার ভাই, দাদু, মা সবার সাথে থেকে যাও। এদের সাথে সময় কাটালে দেখবে আর চারদিক নীরব মনে হবে না, বলে আমজাদ ঘরের ভেতরে চলে যান। থমাস মায়ার দিকে তাকিয়ে বলল, বাবারা এমনই হয়। মায়া বলল, আমি মাঝে মধ্যে বাবার আচরণে হতবাক হই। মায়া কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল, আপনার বাংলা ভাষা খুব সুন্দর হয়, এত নিখুঁতভাবে কিভাবে বলতে পারছেন? থমাস হেসে বলল, তোমার বাবার থেকে শিখেছি। থমাস প্রসঙ্গ পাল্টে অসম্পূর্ণ বইটি টেনে আনলো। বলল, আচ্ছা, তোমার কি মনে হয় দ্য সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ কেন? মায়া কিছু ভেবে বলল, ঠিক জানি না। বইটি আমি অনেক আগে পড়েছিলাম। লেখকের খোঁজও পেলাম না। কোথায় খোঁজ করেছো?
অনেক প্রকাশকদের সাথে কথা বলে ওনারা সঠিক তথ্য দিতে পারেননি। তবে আশ্চর্যের বিষয় হলো লেখক সুফিয়ান হায়দার শুধুমাত্র একটি বই লিখেছেন। এরপর তার এরপর আর তার খোঁজ পায়নি কেউ। থমাস বলল, বিষয়টি রহস্যজনক, তবে এসব নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই। আমি আর আমজাদ শহরের দিকে যাব, আসছি বলে থমাস ঘরের দিকে চলে যায়। এতক্ষণ তাদের কথোপকথন দোতলার বারান্দা থেকে লক্ষ্য করছিল জয়ন্তন বেগম। তিনি একদৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে রইল। মায়ারও চোখ পড়ে তার দিকে। জয়ন্তনের সাথে চোখে চোখ পড়তেই জয়ন্তন ঘরের ভেতরে চলে যায়। মায়া বিড়বিড় করে বলল, অদ্ভুত। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় শীত যেন সবাইকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। দুপুরের মাঝামাঝি সময়ে মায়া হঠাৎ যেন বিষণ্ণতায় পড়ল। তার ইচ্ছা করছে আশেপাশের প্রকৃতি উপভোগ করতে। জায়গাটা বেশ ঝিমঝিম হলেও তার ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না। ঘরের বাইরে বের হলে মন ভালো হবে। মায়া পোশাক বদলে নেয়, থ্রি-পিস ছেড়ে শিকারি পোশাক পরে নেয়। এরপর সকলের চোখ এড়িয়ে তার অশ্ব নিয়ে চলে যায় উত্তরপাড়ায়। চৌধুরী নিবাস থেকে উত্তরপাড়া অনেকটা দূরে। উত্তরপাড়ায় অবস্থিত একটি নদী। মায়া সেখানে গিয়ে থামে। নদীর অপর প্রান্তে কুয়াশা, শীত পর্যাপ্ত, হাওয়াতে সূর্যের দেখা নেই। অপর প্রান্তর কুয়াশা থেকে যেন মৃদু হাওয়া ভেসে আসছে। সেই হাওয়াতে মায়ার চুল উড়ে গেল। সে প্রাকৃতিক রূপ উপভোগ করে শান্তি অনুভব করছে। গ্রামে আসার পর থেকে অস্থির হয়ে গিয়েছিল কখন সে শহরে যাবে। এই গ্রাম বড়ই অদ্ভুত, বিচিত্র নিয়ে নিস্তব্ধ। কিন্তু এখন মায়ার মনে হচ্ছে গ্রামটি আসলে সুন্দর। শহরের গাড়ির হর্ন নিয়ম মেনে চলার থেকে স্বাধীনভাবে গ্রামে থাকা অতি উত্তম। মায়া অশ্ব ছেড়ে নেমে দাঁড়ায়। তখন কিছু মাঝিরা মায়াকে দেখল। তারা মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বলে, জমিদারের কন্যা, তোমারে দেইখাই চিনছি। এই ভরা দুপুরবেলা এইখানে বেশিক্ষণ থাইকো না। মায়া তাদের কথা এড়িয়ে গেল। এরপর ধীরে ধীরে নদীর তীরের দিকে এগোলো। নদীর স্রোত বইছে কলকল শব্দে। মায়া স্বাচ্ছন্দ্য বোধ করল। এ শব্দ বহুদিনের অপরিচিত। নদীর কিছুটা দূরে অবস্থিত জঙ্গল। জঙ্গলে ঝোপঝাড়ের থেকে বেশি মৃত গাছ ছড়িয়ে আছে। বলা হয় এই জঙ্গলে হরিণ বসবাস করে। শুনেছিল, তবে বিশ্বাস করেনি। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বাঁশির সুর ভেসে আসে। মায়া থমকে গেল হঠাৎ বাঁশির সুরে। ঘুরে তাকালো জঙ্গলের দিকে, কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া অবধি দেখা গেল না। একবার মাঝিদের দিকে দেখলো, তারা নদীর মাঝ অবধি চলে গেছে। মায়া কান খাড়া করে শোনার চেষ্টা করলো সুরটি জঙ্গলের ভেতর থেকে আসছে। মায়া ভয়ও হলো, কিন্তু দিনের আলোয় ভয়টা তাকে তীব্রভাবে জড়িয়ে নিতে পারল না। সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য মনস্থির করে। মায়া অশ্বর পৃষ্ঠে চেপে বসল। এরপর সুর ধরে জঙ্গলের দিকে এগিয়ে গেল। কিন্তু যতই জঙ্গলের দিকে এগোচ্ছে ততই সুরটি যেন থেমে যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশে চারদিকে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মায়ার ভেতর ভয় জেগে উঠলেও অদ্ভুত সেই বাঁশির সুর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। ততক্ষণে বাঁশির সুরটা থেমে যায়। সে স্তব্ধ হয়ে গেল। চারদিকে তাকালো, কোথাও কাউকে দেখছে না। অশ্ব থেকে নেমে দাঁড়ায়, হেঁটে হেঁটে এদিক সেদিক গেল। কাউকে সে দেখতে পেল না। ভাবছে এটা তার মনের ভুল ছিল। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। পুনরায় অশ্বের কাছে আসতে চাইলে তার সামনে একটা সাপ পড়ল। সাপটি তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাপটি ফণা তুলে দাঁড়িয়ে আছে। মায়ার পায়ের তলার মাটি যেন তখন সরে গেল। সাপটি থেকে তার দূরত্ব 3 থেকে 4 হাত। সাপটি ফণা দেখে
মনে হচ্ছে তার মধ্যে বহুদিনের শত্রুতা। তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল। বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করছে। কিছু দূর যেতেই মায়া অজানা কারো সাথে ধাক্কা খেয়ে পাশে পড়ে যায়। পড়ে গিয়ে পায়ে তীব্র আঘাত পেয়ে কুঁকিয়ে উঠল। এরপর ঘুরে তাকালো পেছনে। অচেনা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। ফর্সা এবং সুষম দেহের অধিকারী সে। বেশ লম্বা চওড়া পেশিবহুল যুবক। পায়ে বুট, জুতো, পরনে কালো প্যান্ট, এর সাথে সাদা রঙের শার্ট, তার ওপর শিকারি পোশাক, কিন্তু অদ্ভুতভাবে পাগড়ির আঁচল থেকে তার মুখ ঢাকা। যুবকটি মায়ার দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু মায়া হাঁ করে তাকিয়েই রইল। এই জঙ্গলে যুবক নাকি যুবক রূপে জিন? যুবকটি তখন বাহাতে তুড়ি মেরে মায়ার ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল, ময়লার স্তূপে তুমি কি এভাবে পড়ে থাকবে? যুবকটির কণ্ঠ একটি সুরের মতো ভেসে আসলো। মায়া একবার ঢোক গিলে আস্তে ধীরে বলল, সাপ। যুবকটি পেছন ঘুরে দেখল আসলেই একটি সাপ। এরপর কিছুটা হেয়ালিপূর্ণভাবে সাপটির দিকে তাকিয়ে বলল, তুই নিশ্চয়ই নাগ। তোর নাগিনকে এতদিন পর পেয়ে তাড়া করছিস। মেয়েরা এমনই হয়, ওরা নতুন কাউকে পেলে প্রাক্তনের লেজে পা দিয়ে অন্য কারো কাছে চলে যায়। তুই নিশ্চয়ই এটা সহ্য করতে পারিসনি, তাই ওকে ধাওয়া করেছিস বলে আওয়াজ করে হেসে উঠল। মায়া তখন রাগে গজগজ করতে লাগলো। যুবকটি হাসি থামিয়ে মায়ার দিকে ঘুরল। মায়া রাগে লাল হয়ে তাকিয়ে আছে। যুবকটির চোখের দিকে তার দৃষ্টি। তার চোখ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। মায়া মাটি থেকে উঠে দাঁড়ালো। যুবকটি মায়াকে লক্ষ্য করে বলল, কিছু বলতে চাইছো নিশ্চয়ই, বলো, আমি শুনছি। মায়া ক্রোধের স্বরে বলল, একটা মেয়ে বিপদে পড়েছে আর আপনি সাহায্য না করে তামাশা করছেন, ছি। বলে সাপটিকে অতিক্রম করে যেতে সাপটি ফোঁস করে উঠল। যুবকটি মায়ের হাত ধরে টেনে পেছনে সরিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, এই মেয়ে শোনো, মেয়েদের নিয়ে তামাশা করার ইচ্ছে আমার নেই। বলে পুনরায় মায়ের হাত ধরে সাপটির পাশ থেকে নিয়ে চলে গেল অশ্বের কাছে। মায়া পাশ থেকে শুধু চেয়ে রইল যুবকটির দিকে। অশ্বের কাছে পৌঁছে যুবকটি বলল, তোমার হাত ধরার জন্য দুঃখিত, কিন্তু তুমি সাপটিকে দেখে দৌড়ালে কেন? তুমি কি ওকে আঘাত করেছ? আঘাত করলে তো ছোবলই দিত, বলল মায়া। যুবকটি তখন বলল, শোনো মেয়ে, পুলিশ দেখে দৌড়ালে পুলিশ মনে করে আসামি, আর সাপ দেখে অস্থির হলে কিংবা ছোটাছুটি করলে ও ভাবে তুমি ওর বাচ্চাদের নিতে চাচ্ছ, তাই ও আক্রমণ করতে চায়। মায়ার নিরুত্তর। সে এখনো বিভ্রান্ত, তার সামনে দাঁড়ানো মানুষ না জিন। মায়া কাপা গলায় প্রশ্ন করল যুবকটিকে, কি আপনি কিছুক্ষণ আগে এখানে বসে বাঁশি বাজিয়েছেন? যুবকটি জবাব দিল, না, আমি বাঁশির সুর ধরতে পারি না, আর আমার কাছে তো কোনো বাঁশিও নেই। মায়া যুবকটিকে পর্যবেক্ষণ করে দেখল তার কাছে বাঁশি নেই। যুবকটি তার অশ্বের কাছে চলে গেল। তার অশ্ব নিয়ে ফিরে এলো মায়ার কাছে। এরপর মস্করা করে বলল, জিনেরা বোধহয় বাঁশি বাজিয়েছে, এখান থেকে চলো তাড়াতাড়ি। কিন্তু মায়া পায়ের ব্যথার জন্য অশ্বের পৃষ্ঠায় উঠতে পারল না। যুবকটি তার অশ্ব থেকে নেমে মায়ার কাছে আসে। এরপর তার অশ্বের কাছে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। ওই পা দিয়ে আমার হাঁটুর ওপরে ভর দিয়ে উঠে বসো। মায়া কিঞ্চিত ইতস্ত বোধ করল। তখন যুবকটি পুনরায় বলল, দেরি করছো কেন? তাড়াতাড়ি করো, জায়গাটি সুবিধার না, উঠে বসো। মায়া উঠে বসে অশ্বের পিঠে। তারা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে। যুবকটি আগে আগে গেলে মায়া পেছন থেকে ডেকে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? যুবকটি জবাব দিল, মীরজাফান শন। তখন মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করল, তোমার নাম কি? মায়া। মায়া নির্লিপ্তভাবে মীরকে দ্বিতীয় প্রশ্ন করল,
আপনি কতক্ষণ থেকে জঙ্গলে ছিলেন? অনেক সময়। কিন্তু কেন? শিকার করতে। শিকার করলেন? করার আগেই তো তুমি চলে আসলে। আপনি বাঁশির সুরের শব্দ শোনেননি? মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে পড়ল। মায়ার দিকে তাকিয়ে বলল, এই জঙ্গলে আমার জানা মতে কেউ আসে না। যদিও কেউ এসে থাকে তবে তারা সাহসী, আর সেই সাহসীদের মধ্যে আমিও একজন। আমি জঙ্গলের ভেতরে অনেকটা সময় ছিলাম, কিন্তু কোনো বাঁশির সুরের শব্দ পাইনি। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, ভুল কিছু শুনেছ। মায়া মীরের রেশ টেনে বলল, হয়তো তাই হবে। আমি ভুল শুনেছি, কিন্তু আপনি কোথায় যাবেন? দেখছি কোথায় যাওয়া যায়। আপনি মুখোশ পরে কেন আছেন? শুনেছি আলিমনগর গ্রামটা সুবিধের নয়। কোথায় কখন কার নজরে পড়ে যায় বলা তো যায় না, বলে চাপা স্বরে হাসল মীর। মায়া কথা বাড়ালো না, তার অশ্বের লাগাম টেনে চৌধুরী নিবাসনের উদ্দেশ্য চলে যায়। মীর তার পেছনে পেছন গেল। মায়া বুঝতে পারল মীর তাকে অনুসরণ করছে। মীরের অনুসরণ তার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু কিছু না বলে সোজা চলে যায় তার গন্তব্যে। বাড়ি পৌঁছাতে তার অনেকটা সময় লেগে যায়। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেলের আগমন ধরণীতে নেমে আসে। বাড়ির ভেতরে প্রবেশ করে অশ্ব থেকে নেমে দাঁড়ায় মায়া। পেছন ঘুরে দেখল মীরও তার পেছন পেছন বাড়ির চৌহদ্দি পেরিয়ে ভেতর অবধি চলে এসেছে। এই দেখে মায়া আমজাদ চৌধুরীর ভয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে সদর দরজা বন্ধ করে দিতে চাইলে মীর দরজার সামনে এসে দাঁড়ায় এবং নির্বিকার কণ্ঠে বলল, এই মেয়ে, আমাকে ফেলে চলে এলে কেন? তোমার মধ্যে দেখছি কৃতজ্ঞতাও নেই, একটা ধন্যবাদও দিলে না। মায়া ভ্রু কুঁচকে বলল, একটা ধন্যবাদের জন্য আপনি আমার বাড়িতে এবং কি ঘরের ভেতর অবধি চলে এসেছেন? তো একটা ধন্যবাদেরও অনেক মূল্য। আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে চলে এসেছো। অপেক্ষা করো, তোমার বাড়ির বড়দের ডেকে জিজ্ঞেস করছি তারা তোমায় সঠিক শিক্ষা কেন দিল না। মায়া কিছুটা রেগে গেল। আপনি দেখছি ভারী বেয়াদব। মীর এবার হাস্যকর কণ্ঠে বলল, তোমরাই তোমারই বা এটা কেমন আদব? আমাকে বেয়াদব বলছো? মায়ার ঠোঁট কেঁপে উঠল। মীর তখন বৈঠকখানার দিকে এগিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আন্টি আঙ্কেল বলে ডাকতে শুরু করে। মায়া ভয়ে আধমরা হয়ে গেল। মায়া মীরের কাছে ঘেঁষে হাত জোর করে বলল, আপনি আমার বাড়ির লোকদের ডাকবেন না। আমি আমার জীবনের সমস্ত ধন্যবাদ আপনাকে দিচ্ছি। এবার আপনি এখান থেকে চলে যান। মায়ার মিনতির আগেই দোতলা থেকে নেমে আসে মায়ার মা শালুক বেগম, তার দাদি জয়তন বেগম, তার চাচি শাহানারা এবং তার মেয়ে তৃষ্ণা। মায়া সকলকে দেখে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। ততক্ষণে বাড়ির কাজের মেয়ে শেফালি এবং অনুচারীগণ হাজির হয়। শালুক তার মাথার কাপড় ঠিক করে মীরের সামনে এসে দাঁড়ায়। মীর শালুকের পায়ে সালাম করতে চাইলে শালুক বাধা দিয়ে বলল, সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি মীর। আমাদের লোক তোকে স্টেশনে নিতে অবধি গিয়েছিল, কিন্তু তোকে পেল না। কোথায় ছিলিস সারাদিন? মীর জবাব দিল, আমি আজকে সকালে পৌঁছেছি এখানে, কিন্তু তুমি তো জানো বরাবরই আমার শিকার করতে ভালো লাগে। আলিমনগর আসলেই আমি শিকার করেই থাকি। তাই উত্তরের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিলাম, কিন্তু তুমি জানো ছোট মা, সেখানে আমার সাথে এক নাগিনীর দেখা হয়। জয়তন বেগম মীরের রেশ টেনে বলল, নাগিন? তোরে ছোবল দেয় নাই তো মীর? মীর জয়ন্তনের রেশ টেনে বলল, না দাদি, আমাকে ছোবল দেয়া কি এত সহজ? বলে হাসে মীর। উপস্থিত হলো রাফিদ চৌধুরী। রাফিদ মীরের সাথে আলিঙ্গন করে। এসব দৃশ্য দেখে মায়া হা হয়ে রইল। মীর তাদের পরিচিত কোনভাবে বুঝতে পারল না। তাকে বোকা বানিয়েছে। বলতে পারত, আমি চৌধুরী বাড়ি এসেছি, তাহলে এত বিভ্রান্ত হতে হতো না। মায়া ভেতরে ভেতরে জ্বলে উঠল, কিন্তু বহিঃপ্রকাশ করল না। সবার সাথে মীরের দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পর শালুক বলল, এবার তো মুখোশটা খোল, চোখ মুখ কি রকম লাল হয়ে গেছে।
মীর তখন পাগড়ির আঁচলটা ঢাকা মুখটি সবার সামনে প্রদর্শন করে। মায়া মীরের সৌন্দর্য দেখে হতবাক হয়ে রইল। তার ফর্সা গলার ঠিক পাশেই একটা তিল, যেটা নজর কাড়ে মায়ার। রাফিদ মায়াকে নিজের কাছে টেনে বলল, মীর, এই হচ্ছে আমাদের ছোট্ট মায়া। মীর মায়ার দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, আমি এই বাড়ির নতুন অতিথি। মায়া নিঃশব্দে গালি দিল, অসভ্য। শালুক বলল, চল বাবা, তোকে খেতে দেই, বলে মীরকে নিয়ে সবাই খাওয়ার ঘরে চলে যায়। মায়া দু কোমরে হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, এই বাড়ির মেয়ে আমি, সারাদিন আমিও না খেয়েছিলাম, আমাকেও ডাকা উচিত ছিল। তার পাশে থেকে শেফালি বলল, হ ম্যাম সাহেব, আমি আপনার লগে একই মত, কিন্তু হ্যাঁ তো থাইল্যান্ডের অতিথি, তাই গুরুত্ব বেশি। মায়া বলল, মানে কেউ? আমি তো ভাবছি আমার কোনো আত্মীয়ের মধ্যে কেউ। তেমনই মেম সাহেব, উনি হইতাছে থমাসনের পোলা। মীর স্যার মীর স্যারের বাবা থাইল্যান্ডের নাগরিক, কিন্তু তার মা ছিলেন বাঙালি, আর তার মা ছিলেন আপনার মায়ের আপন ছোট বোন। উনি অনেক আগেই মারা যান। তুই এত কিছু কিভাবে জানলি? মায়া আশ্চর্য হলো। শেফালি ফিসফিস করে বলল, আপনি তো অনেকদিন বিদেশ আছিলেন, আর আমি তারও অনেক আগে থেকে আপনাগো বাড়িতে কাম করি, সব জানি আমি। আমি যা জানি তো আপনিও জানেন না, কিন্তু আপনার বাপ আর ওই বিদেশি স্যারের বাপ ভালো বন্ধু। এটাও সত্যি। মায়া কিছু বলল না। শেফালি হেসে বলল, যাই বলেন না কেন, বিদেশি বাবু কিন্তু অনেক সুন্দর। মায়া মুখে মলিন হাসি আনলো। শেফালি তার হাসি লক্ষ্য করে বলল, হাইসা লাভ নাই, উনি কিন্তু আপনারে বইনি ডাকছে, বলে খাওয়ার ঘরে চলে যায় শেফালি। দিন ফুরিয়ে রাতের আঁধার নেমে আসে। রাত ঠিক 12টা। ঘড়ির কাঁটা যেন ঠিক 12টায় এসে বিঁধছে। এ যেন থমকে যাওয়া একটি প্রহর। নীরব শুনশান রাত ঘিরে আলোকিত লক্ষ তারারা আকাশে জড়ো হয়েছে। ওদের সর্দার হিসেবে চাঁদ যেন ঠিক মাঝেই সীমাবদ্ধ। চাঁদের আলো কখনো প্রকৃতিতে ঝলমলিয়ে উঠেছে, কখনো আবার মৃদু মেঘে ঢেকে যাচ্ছে। চাঁদের এক খণ্ডিত আলো ধরে জানালার পাশে বসে আছে মায়া। আজ বাড়িতে নতুন অতিথি আসায় সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা জমিয়েছিলেন। মিনিট 20 হয় সবাই ঘুমের জন্য যে যার ঘরে চলে গিয়েছে। আজ বাড়িতে আমজাদ চৌধুরীর উপস্থিত নেই। উনি এবং থমাস মিলে শহরে গিয়েছে, তারা আজ আর ফিরবেন না। তৃষ্ণা তাকের বইগুলো গোছাতে গোছাতে মায়াকে বলল, মীর কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। মায়া কোনো প্রতিক্রিয়া করছে না, সে জানালা থেকে তাকিয়ে আছে বাইরে। তৃষ্ণা দেখলো মায়ার কেমন হুঁশ নেই। সে মায়ার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আমি কি বলছি তোর কানে যাচ্ছে না? মায়া বলল, জানিস আজকে আমি উত্তরের জঙ্গলে গিয়েছিলাম। তারপর মায়া পায়চারি করতে করতে বলল, তখন আমি একটা বাঁশির সুর পাই। আমি সুরটি অনুসরণ করে সেদিকে চলে যাই, আর সেখানে আমি মীরকে দেখতে পাই, কিন্তু মীরের হাতে শুধু একটা রাইফেল ছিল, বাঁশি ছিল না। তবে আমি কি ভুল শুনেছিলাম? তৃষ্ণা বলল, তুই আবার সেই গল্পের কাহিনী বানাচ্ছিস? আমি সত্যি বলছি তৃষ্ণা, তোর সাথে আমি কখনো মিথ্যা বলি না। ধরে নিলাম তুই সত্যি বলছিস, তবে বাঁশিটা কে বাজাচ্ছিল? মায়া চুপসে গেল। সে বসে পড়ে খাটের ওপর। তৃষ্ণা হাতের কাজ শেষ করে শুয়ে পড়ল। বলল, তুই কি দাদুর সাথে ঘুমাবি? মায়া গতকাল রাতের স্বপ্নের কথা মনে পড়ে না, আজ তোর সাথে ঘুমাবো। তৃষ্ণা শুয়ে শুয়ে বুকের ওপর বই রেখে পড়ছে। মায়া কিছুক্ষণ পায়চারি করে বলল, তুই থাক, আমি মীরের ঘর থেকে আসছি। আমার কেন যেন ওকে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আমি নিশ্চিত ওই বাঁশিটা বাজিয়েছে, বলে তাৎক্ষণিক ঘর থেকে বেরিয়ে মীরের ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। দোতলার একদম পূব পাশে মীরের ঘর। এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে।
বাড়ির সমস্ত বাল্ব নেভানো থাকলেও কিছু মশাল জ্বলছে। জ্বলছে স্ফটিক ঝাড়বাতি, যার জন্য চারদিকে মৃদু আলো ছড়িয়ে আছে। মায়া মীরের ঘরের দিকে যেতেই পেছন থেকে মায়া ডাকটি ভেসে আসে। মায়া আঁতকে উঠল, পা স্থির হয়ে গেল। ধীরস্থিরভাবে পেছনে ঘুরে দেখল জয়ন্তন বেগম দাঁড়িয়ে আছে। খুব রেগে আছে সে, দেখে বোঝা যাচ্ছে। মায়া এখন কি জবাব দেবে? মীরের ঘরের দিকে কেন যাচ্ছে, তাও এত রাতে? তুই এত রাইতে এইখানে কি করো? মায়া তোতলে জবাব দিল, শুধু তোমারই জন্য। আমি জানি আমি এত রাতে বের হলেই তোমার সাথে দেখা হবে। জয়ন্তন বলল, হইছে হইছে, আমার লগে নাটক করতে হইব না। আমি তোর ঘরে যাইতে আসিলাম এইডা কোয়ানের লইগা যে আজ তুই তৃষ্ণার লগে ঘুমা। আমার সাহানার আর লগে কাম আছে, একটা বিষয় হিসাব নিকাশ বাকি আছে। মায়া বলল, আচ্ছা তুমি যাও, ঘুমিয়ে পড়ো, বাইরের হাঁটাচলা করিস না, দিনকাল ভালো না, তোর বাপে বাড়িতে নাই, যা ঘরে যা। বলে জয়ন্তন তার ঘরের দিকে চলে যায়। মায়া উকি মেরে দেখলো জয়ন্তন চলে গেছেন। এরপর দ্রুত পায়ে মীরের ঘরের দিকে হাঁটলো। মায়া স্থির হয়ে দাঁড়ায় মীরের ঘরের সামনে। ঘরের দরজা খোলা ছিল। মায়া ভাবছে মীর হয়তো মনের ভুলে দরজা লাগাতে ভুলে গেছে। সতর্কতার সাথে এদিক সেদিক তাকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের কিছু বাল্ব নিভিয়ে রাখা, যার ফলে আবছা আলোয় বিচ্ছিন্ন হয়ে আছে ঘরটি। কিন্তু মীর কোথাও নেই। মায়া অবাক হলো। অতিথি ঘরটি বেশ বড়সড়। ঘরের ভেতরে আর একটি ঘর আছে। সচরাচর ঘরটি কেউ ব্যবহার করে না। মায়া সে ঘরের দিকে গেল। সে ঘরেরও কিছু বাল্ব নেভানো। চৌধুরী নিবাসন এর তিক্ত অভিজ্ঞতা থেকে মায়া মনে মনে বলল, অতিথি ঘরের ভেতরের ঘরটি কেউ ব্যবহার করে না। এই ঘরটি মূলত অতিথিদের জিনিসপত্র রাখার জন্য। কিন্তু মীরের সাথে কোনো ব্যাগপত্র ছিল না, তবে সে এখানে কি করছে? মা এখনো স্বচক্ষে দেখেনি মীরের ঘর, কিন্তু সে ধরে নিয়েছে মীর এখানেই। সুইচ চেপে বাল্ব জ্বালাতেই চাইলো, কিন্তু আলো জ্বলল না। কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল মায়া। ঠিক তখনই পেছন থেকে ছুরি ধার দেওয়ার শব্দ ভেসে আসলো। মায়া আশ্চর্য হলো। পেছন ঘুরে দেখলো মীর একটা পাথরের সাথে ছুরি ধার দিচ্ছে। পরনে স্যান্ডো গেঞ্জি তার। মায়ার থেকে ঘুরে বসা। মায়া মীরের উদ্দেশ্যে বলল, আমি আগেই জানতাম আপনি সুবিধার না, এখন ছুরি ধার দিচ্ছেন। মীর মায়ার দিকে ঘুরতেই ছুরিটা হাত থেকে পড়ে মায়ার পায়ের কাছে চলে যায়। মীর কিছু বলল না। মায়া পুনরায় বলল, চুপ আছেন যে, কি করছিলেন এখানে? মীর ছুরিটা মেঝে থেকে তুলে বলল, দেখছো না ছুরি ধার দিচ্ছি? তা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু কিসের জন্য? ছুরি দিয়ে কি করে জানা নেই তোমার? বলে মীর তার শোয়ার ঘরের দিকে চলে যায়। গিয়ে বিছানায় ছুরিটা ছুঁড়ে ফেলল। এরপর জগ থেকে জল ঢেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিল। মায়া তার পেছনে দাঁড়িয়ে সে বলল, আপনি শহর থেকে এসেছেন, তবে অশ্ব কোথায় পেলেন? স্টেশনে একজনের থেকে কিনে এনেছি। জঙ্গলে কি করছিলেন সত্যি বলুন। এক কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করছি না, সেটা তো আমার ব্যর্থতা। বলে মীর বিছানায় বসে ছুরিটা হাতে নেয়। এরপর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। মায়া বেশ চিন্তিত হয়ে পড়ল। কিছুটা অপ্রতিভ হয়ে বলল, বলুন না, ওটা কি করবেন? মীর হঠাৎ বসা থেকে উঠে মায়ের গলায় ছুরিটা ধরে বলল, তোমার জন্য এটা ধার দিচ্ছিলাম। জঙ্গলে তোম আমাকে দেখে ফেলেছিলে না, যদি সেটা সবাইকে বলে দাও না, তবে আমার সমস্যা হবে, তাই তোমাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করি। মীরের এরকম আচরণে মায়া বিষণ্ণ হয়ে পড়ল। চোখে জল টলমল করতে শুরু করলো। মীর ছুরিটা গলা থেকে সরিয়ে মসৃণভাবে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ভয় পেয়েছো? আরে বোকা মেয়ে, ছুরিটি ভালো করে দেখো, এটা ফল কাটার ছুরি, ধার ছিল না, তাই ধার দিলাম। ছোট মা তখন আমাকে ফল দিয়ে গিয়েছে, কিন্তু ছুরি দিতে হয়তো ভুলে গেছে। মায়া ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
মীর বলল, জঙ্গলে আমি শিকারের জন্যই গিয়েছিলাম, অন্য কোনো কারণ ছিল না। আর বাঁশির সুর, ওটা হয়তো ভুলেই শুনে থাকবে। মায়া বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি আপনার জন্য এখানে এসেছি, এটা অন্য কাউকে বলার দরকার নেই। বলে বলে মায়া চলে যেতেই মীর বলল, পায়ের ব্যথা কমেছে? মায়া থমকে দাঁড়িয়ে বলল, হাঁটতে পারছি। এরপর চলে যায়। মায়া মীরের ঘর থেকে বেরিয়ে তার ঘরের দিকে হাঁটলে তার মনে হলো মীরের ঘরে এখনই কেউ গেল। এরপর দরজা লাগিয়ে দিল। মায়া পুনরায় দাঁড়িয়ে পড়ল, চোখ তুলে তাকায় দেয়াল ঘড়ির দিকে। রাত ঠিক 1টা ছুঁই ছুঁই। সে আবার মীরের ঘরের সামনে গেল, কিন্তু এবার দরজা বন্ধ। চোখ পড়ে পাশের জানালার দিকে। সেখানে গিয়ে জানালা ফাঁক দিয়ে সরু চোখে দৃষ্টি মেলে দেখল রাফিদ মীরের কাছে বসে আছে। রাফিদ বিছানায়, মীর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উদ্বিগ্ন হয়ে কিছু বলছে। রাফিদ মীরের কথা খুব মনোযোগ সহকারে শুনছে, কিন্তু মায়া স্পষ্টভাবে তা শুনতে পাচ্ছে না। মীর কথা থামানোর পর রাফিদ হাতে ছুরিটা নিয়ে কারো গলা কাটার মতো ইশারা করে কিছু বলল। মায়াকে এমন দৃশ্য নাড়ালো। মায়া তাৎক্ষণিক কিছু না ভেবে তার ঘরের দিকে চলে যায়। মীর এবারও তার সাথে মিথ্যা বলেছে। বিষয়টি মায়ের মোটেই ভালো লাগেনি। তার ওপর রাফিদ মীরের সাথে তারা কিছু গোপন কিছু করার চেষ্টা করছে। এসব চেতনার জন্য যেন মায়া দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। নির্জন নিহারিকা, রাত কেটে ভোরের কৃষ্ণ কৃষ্ণ আলো ফুটে ওঠে। ভোর 6টার দিকে ঘুম থেকে উঠে যায় শালুক, তার সাথে সাহানারা। তারা মুখ হাত ধুয়ে রান্নাঘরে উপস্থিত হয়। রান্নাঘরে আগে থেকে উপস্থিত ছিল শেফালি। শেফালি বসে মশলা বাটা তৈরি করছিল। চুলায় বসানো দুধ। সেদিকে খেয়াল নেই। দুধ উতলে পড়তে শুরু করে। তখন এসে হাজির হয় শালুক। শালুক চুলার আঁচ কমিয়ে দেয়। শেফালি দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দুধের কথা খেয়াল আসিল না? বকবেন না, আমি নাস্তা অহনি বানাই দিতেছি। শালুক বেশ কর্কশ শব্দে চেঁচিয়ে বলল, কাজ করার ইচ্ছা থাকলে করার মতো করিস। আর ওই রহিমা কোথায়? ও কাজে আসছে না কেন? বাড়িতে মেহমান আছে। এটা কোনো 2 পয়সাওয়ালা বাড়ি নয়। প্রতিদিন নামি দামি লোক আসা যাওয়া করে, তাদের আপ্যায়ন করতে হয়। এত কাজ তো তোর একার পক্ষে করা সম্ভব না। শেফালি প্রত্যুত্তরে বলল, মালকিন রহিমা খালার শরীরটা ভালো না। শুনছি ওনার একটা রোগ ধরা পড়ছে, এর লাইগা কামে আয় না। সাহানারা বলল, সে কাজে আসতে না পারলে তার মেয়েকে আসতে বলবি। ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই। যা তুই গিয়ে খবর দিয়ে আয়। বলবি সে যদি কাজ করতে না পারে তবে তার মেয়েকে পাঠায় যেন, নয়তো গত মাসের বেতনও পাবে না। শেফালি মাথা আওড়ালো, আচ্ছা। এরপরও রহিমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাহানারা শালুককে লক্ষ্য করে বলল, আপা তুমি চিন্তা করো না, আমি সবার জন্য নাস্তার ব্যবস্থা করছি। এতক্ষণ রান্নাঘরের দৃশ্য দেখলো মীর। শেফালিকে কিভাবে কথা শোনালো শালুক। মীরের খারাপ লাগলো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মীর গাড়ি নিয়ে শেফালির পেছন পেছন গেল। কিছু দূর গিয়ে শেফালির দেখা পায় মীর। গাড়ি থামিয়ে দিল। শেফালি মীরকে দেখে বলল, বাবু আপনি এইখানে? তুই গাড়িতে ওঠ বলছি। শেফালি ইতস্ত বোধ করলো। না বাবু, বড় মালকিন জানতে পারলে আমায় আস্ত রাখবে না। আরে উঠতে বলছি, ওঠ। মীরের ধমকের সুরে শেফালি গাড়িতে উঠে বসে। এরপর মীর গাড়ি স্টার্ট করে মীর বলল, রহিমা খালার বাড়ি কোথায়? সোজা গেলে ডান দিকে, রাস্তার পাশে। রহিমা খালার কি হয়েছে? একটা অসুখ। যে অসুখের চিকিৎসা নাই। কি বলছিস? হ বাবু, আগে একটু সুস্থ আছিল, কিন্তু অহন বেশি অসুস্থ। ঠিক কিছুক্ষণের মধ্যে রহিমাদের বাড়িতে পৌঁছে যায় তারা। শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মীর নামলো। শেফালি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করলো, আচ্ছা আপনি আমার লগে আইছেন কেন? পরে দেখবি, আগে চল। কাঁচামাটির ঘর, চারপাশে বাঁশের বেড়া, দেওয়ালে মাটি দিয়ে লেপা।
অনেক জায়গায় ফেটে গেছে। ছাউনিতে খড় বা কো- খড় বা কোনো টিন খড় থাকলেও বর্ষার ফোঁটা ফোঁটা পানি পড়ে ঘরে ঢেকে মেঝে খালি মাটি, মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয়। তাই ঠান্ডা আর স্যাঁতসেঁতে ভাব লেগেই থাকে। রহিমার ঘরের ভেতরে খুব বেশি আসবাবপত্র নেই। বারান্দার একটা মাচা, ঘরের ভেতরে কাঠের চৌকি, ঘরের এক কোণে মাটির হাঁড়ি পাতিল সাজানো, একটা লণ্ঠন ঝুলছে। দিনে জানালার ফাঁক দিয়েই আলো আসে। জানালা বলতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট ফাঁকা। ঘরের সামনে উঠোন, মাঝে গরুর গোয়ার, একপাশে কলসির সারি, উঠোনের একপাশে তুলে রাখা আছে কাঁসার থালা বাটি, কোথাও শুকাতে দেওয়া আছে ধান এবং শাকপাতা। ঘরের সামনে একটা কুঁড়ে ঘরের বারান্দা, যেটা বৃষ্টির দিনে ভিজে কাদায় মাখামাখি হয়। সব মিলিয়ে একেবারে সাধারণ, কষ্টভরা অথচ ঘরোয়া উষ্ণতার টান আছে এমন এক সেকেল নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে। মীর প্রথমবার এরকম বাড়ি দেখছে। তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। থাইল্যান্ডে এরকম বাড়ি ঘর নেই। আলিমনগর আসলেও কখনো চারপাশটা সে ঘুরে দেখেনি। আজ এরকম একটি পরিবার দেখে অবাক হলো মীর। শেফালি ঘরের ভেতর, রহিমা খাটের ওপর শুয়ে আছে। শেফালি বলল, খালা, তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না? যদি না যাও তাহলে তোমার মেয়েরে পাঠাও, নয় গত মাসের বেতন কিন্তু মালকিন দিত না। আর যদি কখনো কাজ নাই করো তাও আমারে কইয়া দাও। রহিমা কাশতে কাশতে উঠে বসে। জীর্ণশীর্ণ শরীর, গায়ের রং কালো, বয়স তার ৪৫, কিন্তু রোগের জন্য কাবু হয়ে গেছে সে। রহিমা ধীর স্থির হয়ে বলল, বেতনের টাকা না দিলে চলমু কেমনে, ওষুধ কিনমু কেমনে? তাকে আমি জানি। অহন কি করবা? আমার আবার তাড়াতাড়ি যাইতে হইবে, অনেক কাজ আছে। রহিমা চোখের জল ফেলে বলল, আমার যে অবস্থা, আর কামে যাওয়ান যাইব না, মালকিনরে বইলা দিস। শেফালি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয়। মীর এতক্ষণ সব শুনছিল। সে শেফালিকে বলল, শোন, আমি কিছু টাকা দিচ্ছি, খালাকে দে। বলে মীর কিছু টাকা শেফালিকে দেয়। শেফালি টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, জমিদার বাড়ির এক ছোট সাহেব তোমারে দেশে, এটা রাহো। রহিমা টাকাটা নিল। শেফালি ঘর থেকে বেরিয়ে আসতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, শেফালি আপা, টাকাটা নিয়ে যান। গরিব হতে পারি, কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আর আমি আগামীকাল থেকে কাজে আসব। বলা শেষে ঘরের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসলো। মীর দেখলো এবং শুনলো। শেফালি বাধ্য হয়ে টাকাটা ফেরত নেয়। মীর শুধু হাতটা দেখলো। মীর এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর খানিকটা চুপচাপ। বেশ কিছু দূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করলো, রহিমা খালার মেয়ের অনেক দেমাগ, আচ্ছা ওর বাবা কোথায়? শেফালি বলল, গায়েব হয়ে গেছে। মানে? মীর একটু বিচলিত হলো। বাবু, অনেক আগে শুনছি ওনারে কেউ মাইরা ফালাইছে। একদিন রাইতে কিছু লোক আইসা রহিমা খালার স্বামীরে ডাইকা নেয়। লোকগুলো কারা তা খালা জানতেন না। সেই রাইতে আর খালু বাড়ি ফেরে না। পরদিন সকালে দেহে ওনার লাশ বাড়ির উঠানে পইড়া আছে। মীর হঠাৎ গাড়ি থামিয়ে দিল। শেফালি অশ্রুসিক্ত নয়নে বলল, খালা কয় শেষ ভাত কয়টাও খালু খাইতে পারে নাই, কিন্তু খুন ওনাকে কে খুন করলো? সাদামাটা জীবন ছিল, ওনার তো কোনো শত্রু ছিল না হয়তো। জানি না বাবু। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশাল চৌধুরী নিবাসন এর আঙিনায়। শিশির ভেজা বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে আছে। চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে পাখিদের কিচিরমিচির আর কুয়াশা ভেদ করে আসা সূর্যের কোমল আলো। আঙিনায় লাল ইটের মেঝেতে পড়ে এক অদ্ভুত সোনালি আভা ছড়াচ্ছে। বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হয়েছে। দরজার কপাটে কড়া নাড়ার শব্দেও যেন সকালের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে। দোতলার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকালের আলো নেমে আসছে। বারান্দার লোহার রেলিংয়ে শিশিরে ভেজা মানিক
জোর পায়রা বসে ডানায় আলো মেখে নিচ্ছে। আঙিনার একপাশে শান বাঁধানো পুকুর, তার জলে সকালের প্রথম সূর্যরশ্মি পড়ে চিকচিক করছে। জল নাড়াচাড়া করছে কচুর পানা আর মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠার তরঙ্গ। পুকুর ঘাটে কয়েকজন দাসী ঘোমটা টেনে জল তুলছে, তাদের কণ্ঠে সুরেলা আড্ডা ভেসে আসছে সকালের শান্ত আবহে। বাড়ির ভেতরে ভেসে আসছে চুলার কাঠ জ্বালানোর গন্ধ আর রান্নার প্রথম ধোঁয়া। পুরনো দেওয়ালের ছায়া ভেদ করে নতুন দিনের প্রাণচঞ্চল ধীরে ধীরে জেগে উঠেছে। এমন সকাল যেন জমিদার বাড়ির প্রাচীন ইতিহাসকেও সজীব করে তোলে। পুকুর পাড়ে বসে আছে মায়া, তৃষ্ণা শেষ শানে নেমে মুখ ধুচ্ছে। মীর সেখানে উপস্থিত হয়। কিছুক্ষণ কিছুক্ষণ হয় রহিমাদের বাড়ি থেকে ফিরেছে। মায়াকে একা বসে থাকতে দেখে মীরও পুকুর পাড়ে উপস্থিত হয়। মীরকে দেখে তৃষ্ণা বাড়ির ভেতরে চলে যায়। মীর কালো রঙের শার্ট এবং অ্যাশ রঙের প্যান্ট পরে আছে, হাতে একটা সোনালী রঙের ঘড়ি। মীর গিয়ে বসে মায়ার পাশে। মায়া মীরের থেকে মুখ সরিয়ে নেয়। মীর কিছুটা কোমল কণ্ঠে বলল, রূপসী বোনটি কোন কারণে রাগ করে আছেন? রূপসী বোনটি কোনো কারণে রাগ করে আছে নিশ্চয়ই, কিন্তু কি কারণে রাগ করে আছে বলা যাবে কি? মায়া বলল, আমি কারো সাথে কথা বলতে চাই না, আপনার সাথেও না, আর আপনি একটা মিথ্যাবাদী। তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে জানতে পারি কি? গতকাল আপনি আমার সাথে মিথ্যা বলেছেন, ওই ছুরিটি দিয়ে নিশ্চয়ই কিছু করেছেন, নয়তো করবেন, আর আমার সাথে মিথ্যা বললেন। মীর মায়ার দিকে ঝুঁকে বলল, তুমি নিশ্চয়ই ভুল কিছু ধারণা করছো। আমি যা বলেছি তাই সত্য। আমার ডিকশনারিতে মিথ্যা বলে কোনো শব্দ নেই। তাহলে রাফিদ ভাই আপনার সাথে কি করছিল? মীর এবার ঠোঁট চুলকিয়ে বেশ কয়েক সেকেন্ড চুপ রইল, এরপর জবাব দিল, ও তো রাতে আমার সাথেই ছিল, আর ও তখন ছুরিটি দেখে এটাই বলছিল, এটা বিছানায় কেন, গলা কেটে যাবে। তুমি নিশ্চয়ই এটা জানালা থেকে দেখেছ। মায়া মীরের দিকে ঘুরে বলল, আপনি কিভাবে জানলেন? তুমি ছোট্টবেলা থেকেই দুষ্টু, বয়স কম হয়নি, কিন্তু এখনো পাগলামো যায়নি তোমার। মায়া মলিন হেসে উঠল। মীর মায়ার হাসি দেখে বলল, আর কাউকে সন্দেহ করো না, তোমার আশেপাশে কেউ তোমার শত্রু নয় মায়া। মায়া অপ্রীতিকর ভাবে বলল, কিন্তু মীর, আপনি জানেন আমার কেমন যেন সবাইকে অদ্ভুত মনে হয়। কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি চায়, যাদের দেখছি তারা কেউ আমার আপন নয়। অসুখ মানে? মায়া ভ্রু কুঞ্চিত করলো। মানে এটা তোমার একটা অসুখ। দীর্ঘ সময় ধরে তুমি পরিবারের থেকে দূরে ছিলে। পরিবারের আদর সোহাগ কেমন হয় সেটা হয়তো তুমি ঠিকঠাক ভাবে কখনো উপলব্ধি করনি। হঠাৎ করে সবাইকে একপাশে পেয়ে তোমার এমন একসাথে পেয়ে তোমার এমন অনুভূতি হচ্ছে। মায়া দৃষ্টি সরিয়ে ফেলল। মীরের রেশ টেনে বলল, আপনি ঠিকই বলেছেন, এখন ঠিক বলছো। কিছুক্ষণ পর আমার পেছনেই তুমি পড়বে। নীরব সময় কাটে পুকুর পাড়ে কিছুক্ষণ। সূর্যের আলো পুকুরের জল পড়ে তার প্রতিফলন পড়ল মায়ের মুখে। মীর তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বই পড়তে ভালোবাসো? আমি গল্প পছন্দ করি, কিন্তু আপনি কিভাবে জানলেন? তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াই গিয়েছিলাম, তখন অনেক বই দেখতে পাই। মায়া মীরের দিকে ঘুরে তার হাতের ওপর হাত রেখে বেশ উৎফুল্ল হয়ে বলল, আচ্ছা, আপনি দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়েছেন? মীর মায়ার হাতের স্পর্শ পেয়ে সেই দিকে তাকালো। মায়া বুঝতে পেরে হাত সরিয়ে ফেলল, দুঃখিত, আমি বই পড়তে পছন্দ করি না। পাঠ্য বই তো বাবার ভয়ে পড়তাম, আর গল্প। মীর থামে। এটি একটি অসম্পূর্ণ বই, আমার অনেক পছন্দের, কিন্তু লেখকের বইটি কেন অসম্পূর্ণ রেখেছে, আর লেখকই বা কোথায় হারিয়ে গেছে জানি না। জানেন, ওনার খোঁজ পর্যন্ত করেছিলাম, কিন্তু পাইনি। মায়ের মুখটি হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। মীর দেখে বলল, তুমি কি বইটি নিয়ে চিন্তিত?
মায়া নিরুত্তর। মীর হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, আচ্ছা বইটি আমাকে দিও, আমিও পড়ে দেখব। সত্যি তো? মায়ার মুখে উজ্জ্বল হাসি। বললাম না আমি মিথ্যা বলি না। কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না। তোমার জন্য একটা বই পড়াই যায়। বলে মীর পুকুর পাড় থেকে বাড়ির ভেতরে চলে যায়। মায়া মীরের যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। এতক্ষণ তৃষ্ণা মায়া এবং মীরকে অনুসরণ করছিল। তৃষ্ণা মায়ার কাছে উপস্থিত হয়, কাছে ঘেঁষে বলল, তুই মীরের সাথে এত কি বলছিস? ও কিন্তু তোর খালাতো ভাই, মানে আমাদের বড় ভাইয়ের মতো। প্রেমে টেমে পড়ে যাস না, বিদেশি ছেলে, না জানি কত প্রেমিকা আছে। মায়া বলল, তোর কি আমার পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই? আমি তাকে কেন ভালোবাসতে যাব? বলে পুকুর পাড় ছেড়ে চলে যায় ঘরের উদ্দেশ্যে। টেলিফোনের রিং বেজে উঠল। কলটি রিসিভ করে জয়তন বেগম। তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ ভেসে আসে, মা কেমন আছো তোমরা সকলে? আমরা ভালোই আছি। তোর খবর নাই বাজান, তুই কই, কবে বাড়ি ফিরবি? বড্ড উতলা হলো জয়ন্তন। মা আমাদের ফিরতে আরো 2 দিন দেরি হবে, এটা বলতেই কল দিয়েছি। এরপর কলটি কেটে যায়। জয়ন্তন পুনরায় কল দিলে কলটি ওপাশ থেকে কেটে দেয় আমজাদ। জয়তন খুব হতাশ হলো। এক পুত্রকে হারিয়েছে। আজ 22 বছর। আমজাদ এবং এহসান ছিল তার চোখের মণি। 2 ভাই যেন 2 ভাইয়ের রক্ষা কবচ ছিল। এরপর হঠাৎ একদিন শোনা যায় এহসান চৌধুরী আর বেঁচে নেই। জয়তন খুব ভেঙে পড়েছিল সেদিন। তারপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাসীন হয়ে যায়। শালুক আসে জয়তনের কাছে, তাকে ভরসাসূচক হাতে স্পর্শ করে বলল, মা চলুন, বসবেন। তারা সোফায় বসে শালুক জয়তনকে লক্ষ্য করে বলল, মা আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে, তার কিছুই হবে না। অন্যদিকে শহরের একটি বেসরকারি কৃষি ইনস্টিটিউট অফিসে বসে আছে থমাস শন ও আমজাদ। আমজাদ কলটি তখন জয়তনের মুখের ওপর কেটে দিয়েছে। বিষয়টি লক্ষ্য করেছে থমাস। থমাস আমজাদকে প্রশ্ন করলো, তুমি তোমার মায়ের মুখের ওপর কলটি কেটে দিয়েছো, এটা কিন্তু ঠিক হয়নি। এখনই হয়তো বিদেশ থেকে কল আসবে, তাই কলটি কেটে দিয়েছি। থমাস বেশ গম্ভীর শ্বাস ছেড়ে হতাশা নিমজ্জিত হয়ে বলল, তুমি খুবই ভাগ্যবান, তোমার মায়ের কল আসে। আফসোস, আজ বহু বছর আমার মায়ের কোনো কল আসে না। বলে থমাস বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তোমার মায়ের কল আসে, তুমি ভাগ্যবান। আফসোস, আমার মায়ের কল আসে না আজ বহু বছর। বাক্যটি আমজাদের আশেপাশে যেন ঘুরপাক খাচ্ছে। আমজাদ তখন তার বাড়ির নম্বরে দ্বিতীয়বার সংযোগ করার চেষ্টা করলো। দ্বিতীয়বার টেলিফোন বেজে ওঠা জয়তন বেশ হকচকিয়ে গেল। শালুক বলল, আপনার ছেলেই হয়তো কল, চলুন কলটি ধরুন। জয়তন কলটি রিসিভ করে। ওপাশ থেকে আমজাদের মলিন কণ্ঠ ভেসে আছে, একটি মধুর ডাক, মা এই তো এখানেই একজন গর্ভধারিণী জননীর সুখ। জয়তন জবাব দিল, বাপজান কিছু হইছে তোর, ঠিক আছো বাবা? আমি ঠিক আছি মা। আমজাদ নিশ্চুপ হয়ে গেল। জয়তনও চুপচাপ। আমজাদ হঠাৎ করে বলল, মা আমি কিন্তু তোমার সেই ছোট্টবেলার মতোই ভালোবাসি। কথাটি শুনে জয়তন ফুপিয়ে কেঁদে উঠল। দৃষ্টি দেখল শালুক, তার ঠোঁটের ফাঁকে হাসি। বলা হয় শাশুড়ির সাথে তার ছেলের সুসম্পর্ক বউয়ের নাকি সহ্য হয় না, কিন্তু শালুক যেন তার উল্টো। তিনি সবসময় চান জয়তন যেন মৃত্যুর শেষ সময় পর্যন্ত হাসি খুশি থাকেন। জয়তন জবাব দিল, কাজ শেষ করে জলদি বাড়ি চলে আইসো বাপজান। অপর প্রান্ত থেকে আমজাদ বলল, দোয়া রাইখো মা। জয়তন কল কেটে দেন। এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি দেখল মীর দোতলা থেকে। দোতলার রেলিংয়ে ধরে দাঁড়িয়েছিল সে। জয়তন তার ঘরে চলে গেল। মীর তখন উপর থেকে নিচে আসে। বৈঠকখানায় শালুক বসে আছে। এসে মীর খুব নতজানু হয়ে তার কোলে মাথা রেখে শোয়ে। শালুক একটু নির্বিকার প্রশ্ন করলো, মীর শরীর খারাপ তোর? কিছু হয়েছে বাপ তোর? ছোট মা একটু শুতে দাও, ভালো লাগছে না, মায়ের কথা খুব মনে পড়ছে।
শালুক মীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি কি তোর মা নই মীর? থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, গর্ভধারিণী মায়ের মতো দুনিয়াতে কেউ হয় না আমি জানি। গর্ভধারিণী মায়ের স্পর্শ সন্তান সুস্থ হয়ে ওঠে, মায়ের গায়ের গন্ধে মন সতেজ করে তোলে, কিন্তু সে মা থাকতে কজন মূল্য বোঝে, হারিয়ে গেলে তখন খোঁজে। মীর বলল, আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় ছোট মা, মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে, ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যাই। ও কথা বলতে নেই বাপ, আমি আছি তো, আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রেখেছি, ভবিষ্যতেও রাখবো। মীর কোল ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। দিন ফুরিয়ে বিকেলের আগমনে ঘটল ধরণীতে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, সোনালি আলো গাঢ় সবুজ পাহাড়ের গায়ে ঝরে পড়েছে, ঠিক যেন কেউ আগুনের ছিটা ছুঁড়ে দিয়েছে। বন জুড়ে পাহাড়ের নিচ বিস্তৃত এক উপত্যকা, যেখানে কুয়াশা ভেসে বেড়ায় নরম চাদরের মতো। মাঝখানে নীরব এক নদ, তার জল ভাসে সূর্যের শেষ রশ্মি। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরের কোথাও অচেনা পাখির ডানার শব্দ। উপত্যকার প্রান্তে আছে এক পুরনো কাঠের সেতু, সেখানে পার হলেই দেখা যায় একটা অদ্ভুত শান্ত গ্রাম। ঘরগুলো কাঠ আর পাথরের তৈরি, ছাদে ধারে শুকনো ফুল ঝুলছে। গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ, তার নিচে পাথরের আসন, যেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল। হ্রদের ওপারে দেখা যায় একটি প্রাসাদ, দূর থেকে যেন ধোঁয়ার মতো ভাসমান, জানালাগুলো সব বন্ধ, তবুও মনে হয় কেউ এক ফাঁকে তাকিয়ে আছে। বাতাসে ভেসে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ। রাফিদ এবং মীর এমন একটি জায়গা উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত। আমজাদ চৌধুরী বাড়ির বাইরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে। ছোট্ট গ্রামটি কোনো বাসিন্দারা বেঁচে নেই, যদিও কেউ বেঁচে থাকে তবে তারা আর এখানে থাকে না, প্রতিটি ঘরেই তালাবদ্ধ। গ্রামটির শেষে একটি নদ, নদের অপর প্রান্তে দাঁড়িয়ে পাহাড়। পাহাড়টিতে পৌঁছাতে নদটি পার হতে হবে। মীর দেখলো নদটি, জলগুলো বেশ নীলাকার, এখনো বাতাসে যেন মন মাতানো সুবাস পাওয়া যায়। মীর রাদীপকে লক্ষ্য করে বলল, ওদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে, ওটা কি? রাফিদ বলল, ওটা সম্ভবত কোনো রাজাদের নগর ছিল, সময়ের সাথে সাথে আজ পরিত্যক্ত, আজ শুধু শ্যাওলা এবং জলের আয়ত্তে প্রাসাদটি। কত বছর হয় এটি পরিত্যক্ত? রাফিদ বলল, আমি ঠিক বলতে পারবো না। মীর খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রাসাদটির দিকে। নদের অপর প্রান্তে সূর্য নিজ গন্তব্যে ঢেলে পড়াতে পরিষ্কার দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। প্রাসাদটি দেখে মনে হচ্ছে এখনো জীবন্ত, ওখানকার প্রতিটি মানুষ জীবন্ত, তারা যেন এপারে তাকিয়ে আছে সাহায্যের জন্য। মীর এক ধ্যানে তাকিয়ে রইল। রাফিদ মীরকে ডাকলো, মীর শোনেনি, সে অন্য ধ্যানে মগ্ন। এরপর রাফিদ মীরের শরীর স্পর্শ করে ডাকলো, মীর হুঁশে ফেরে। মীর রাফিদকে জিজ্ঞাসা করে, আচ্ছা, প্রাসাদটি হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ? এটার আবার কারণ কি? সময়ের নিয়মই এটা। আজ যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, এরপর আমাদের জমিদার বাড়িটিও এরকম পরিত্যক্ত হয়ে যাবে, নদের জলে ডুবে যাবে। এরপর ডুবুরিরা আমাদের রাখা স্বর্ণ মুদ্রা উত্তোলন করবে, বলে রাফিদ নিঃশব্দে হাসল। মীর দীর্ঘশ্বাস ফেলল। মানুষ কেন এভাবে হারিয়ে যায়? কত রাজ্য প্রাচুর্য অর্জন করে সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে, এরপর হঠাৎ করেই সবকিছু ধুলোয় মাখা হয়ে পড়ে থাকে। সবাই মাটির সাথে মিশে যায়, থাকে শুধু তাদের স্মৃতি। মীর ঘুরে পুনরায় একবার প্রাসাদের দিকে দেখে, ততক্ষণে সন্ধে ছুঁই ছুঁই, সময়ের আগমন ঘটে। রাফিদ বলল, কাঠের সেতুটি পার হওয়াটা ঝুঁকিপূর্ণ হবে। আসার সময় তো এসেছি, জানি না এখন যেতে পারবো কিনা। তাড়াতাড়ি চল, ওপারে আমাদের অশ্ব আছে। মীর বলল, চিন্তা করিস না, যেতে পারবো, চল।
বলে ছোট্ট গ্রামটির চূড়া থেকে যেতে যেতে বারবার পেছন ঘুরে দেখলো মীর। নীরব প্রাসাদটি যেন তাকে ডাকছে, কিন্তু নীরবেই, যার কোনো শব্দ নেই। তারা কাঠের সেতুটির কাছে উপস্থিত হয়। সেতুটির নিচ থেকে বয়ে যাচ্ছে জলরাশি, প্রখর জলের স্রোত। তার মধ্যে থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে। রাফিদ বলল, মীর, হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে। যদি সেতুটি ভেঙে নিচে পড়ে যায়, মৃত্যু নিশ্চিত। ভুলভাল না বকে চল, সন্ধ্যা হয়ে আসছে। অশ্বের চিৎকার শোনা যাচ্ছে। আমি আবার অশ্বের কান্না সহ্য করতে পারি না। পুরনো কাঠের সেতুটি থেকে কর্কর শব্দ ভেসে আসছে। বাতাসের সাথে সাথে কিছুটা দুলছেও। মীর আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো, রাফিদ পেছনে। ধীরস্থির ভাবে পা বাড়িয়ে যেতে শুরু করলো, রাফিদ পেছনে। ধীরস্থিরভাবে মাঝ বরাবর সেতুটিতে পৌঁছালো। রাফিদের পেছনে একটা কাঠ ভেঙে যায়। রাফিদ এবং মীর পেছন ঘুরলো। রাফিদ কিছুটা ভয় পেল, কিন্তু মীর ভরসা দিয়ে বলল, কিছু হবে না, ভয় পাস না, চলে আয়। পুনরায় দুজনে হাঁটা শুরু করে। রাফিদ তখন পেছন থেকে বলল, আমি যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝছিস বল? এই, তোকে দেখার আগেই তোর হবু বউ বিধবা হয়ে যাবে বলে চাপা স্বরে হাসি মীর। রাফিদ বলল, মজা করছিস? আমার কিন্তু সত্যিই ভয় হচ্ছে। ভয় না পেয়ে চলে আয় বলে মীর প্রায় সেতুর শেষ সীমানায় পৌঁছে যায়। মীর অপর প্রান্তে পৌঁছে যায়। রাফিদ প্রায় সেতুর শেষ সীমানায় পৌঁছে যায়। সেতুর শেষ কাঠ পার হয়ে যেতেই দড়ি ছিঁড়ে রাফিদ নিচে পড়ে যায়। রাফিদ তির্যক আওয়াজ করলো। মীর হতভম্ব হয়ে যায়। রাফিদ তখন সেতু ছেঁড়া দড়িটি ধরে ফেলে। মীর বিস্ময়কর হয়ে উঠল। হঠাৎ যে মুহূর্তে রাফিদ কাঠ ভেঙে পড়ল, তখন তার পৃথিবীটা যেন উল্টো হয়ে গেল। বাতাস হঠাৎ তীক্ষ্ণ ছুরির মতো কানে বিঁধতে লাগলো। শরীরের ভারহীনতা যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে রাফিদকে, অথচ তার ওপরে ওঠার চেষ্টা। এক সেকেন্ডেই মনে হলো শেষ, সব শেষ। মাথার ভেতর অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটল মীরের। রাফিদ এবার আতঙ্ক নিয়ে নিচে দেখলো, জলরাশি যেন তার দিকে তাকিয়ে আছে, তার অপেক্ষায় আছে। রাফিদ ভয়ে চুপসে গেল। পরিবারের মুখগুলো, অসমাপ্ত কাজ, সব যেন চোখের সামনে ভেসে উঠল। চোখের সামনে আকাশ, গাছ, পাথর সব ঘুরছে। বাতাসে শরীর আঘাতের ধাক্কা, বুকের ভেতর হাহাকার, আর গলার কাছে চিৎকার, আটকে থাকা একটি শব্দ। মীর ওপর থেকে হাঁটু মাটিতে রেখে রাফিদের দিকে ঝুঁকে বলল, ভয় পাস না, দড়িটা ধরে রাখ। ঠিক তখনই রাফিদের ধরে থাকা দড়িটি থেকে ছিঁড়ে পড়ার শব্দ এলো। মীর তখন দড়িটির ওপর থেকে ধরে নিজের হাতে পেঁচিয়ে নেয়, কিন্তু তার পক্ষে নিচ থেকে রাফিদকে টেনে ওঠানো সম্ভব নয়। দড়িটিও ছিঁড়ে যেতে পারে। মীর কি করবে বুঝতে পারল না। সন্ধ্যা নেমে আসছে, চারদিকে কোনো জনমানব নেই। ঝুলে থাকা রাফিদ চেঁচিয়ে বলল, মীর, আমায় টেনে ওঠা। মীর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারছে না। দড়িটিও ছিঁড়ে যাওয়ার উপক্রম। মীর এর অশ্ব তখন পেছন থেকে রেশাধ্বনি তুলল। মীর তখন পেছন ঘুরে দেখল রাফিদ এবং তার অশ্ব দাঁড়িয়ে আছে। মীর একবার রাফিদের দিকে দেখল, এরপর তার অশ্বের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, অগ্লিন, দড়িটা ছুঁড়ে দে আমার দিকে। অশ্ব অগ্লিন। মীরের বাক্য বুঝতে না পারলেও বিপদের আশঙ্কা কণ্ঠস্বর যেন বুঝতে পারল। অগ্লিন শরীর ঝাঁকুনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে মীরের দিকে ছুঁড়ে ফেলে। মীর দড়িটা রাফিদের দিকে ফেলে বলল, ওটা ধর, আমি টেনে তুলছি। রাফিদ ধরল। এরপর মীর এবং অগ্লিন, কি নাম রে বাবা, অগ্লিন, মিলে কোনোভাবে রাফিদকে টেনে তোলে। রাফিদ উপরে এসে মাটিতে লুটিয়ে শুয়ে পড়ে। মীরও জোরে জোরে নিঃশ্বাস ফেলল। বেশ কিছুক্ষণ পর রাফিদ ও মীরের ক্লান্ত দূর হয়। রাফিদ শোয়া থেকে উঠে বসে। মীর
তার দিকে দেখলো। রাফিদও মীরের দিকে তাকায়। এরপর দুজনে অট্টহাসিতে তলিয়ে পড়লো। হাসি থামিয়ে মীর বলে, অসাধারণ অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আর একটু হলে আমি জলের স্রোতে না জানি কোথায় গিয়ে পৌঁছাতাম। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিছুই হতে দিতাম না। রাফিদ মীরের দিকে ঘুরে তাকালো, চক্ষু শীতল। আমরা তো ভাই, এর বেশি আঁচের একটা এই সম্পর্কের নাম দেয়া যাক। রাফিদের প্রস্তাব, বন্ধু। তাই তো, আজ থেকে আমরা বন্ধুত্বের পরিচয় নিলাম। মীর মৃদু হাসলো। সন্ধ্যার আবছা আলো ধরে মীর ও রাফিদ চৌধুরী নিবাসনের উদ্দেশ্যে রওনা হয়। অশ্বকে তারা ধীরস্থির গতিতে নিয়ন্ত্রণ করছে। খোলা মাঠ ধরে তারা এগোচ্ছে। চারপাশ শুনশান। তাদের থেকে কিছু দূরে ডান এবং বাঁ দিকে সারি সারি মৃত গাছ। রাফিদ চারপাশ দেখে বলল, তাড়াতাড়ি চল, অন্ধকার নেমে আসছে। রাফিদ কথাটি শেষ করতে না করতে একটা তীর ফলক এসে তাদের সামনে মাটিতে বিদ্ধ হয়। তারা বেশ আশ্চর্য হলো। অশ্ব দাঁড়িয়ে যায়। কোথা থেকে তীরটা আসলো দেখার জন্য তারা চারদিকে তাকালো। তখন দেখতে পায় দ্রুত মৃত গাছের গুলোর স্থান থেকে একজন তীরটা ছুঁড়েছে। ব্যক্তিটি অশ্বের পৃষ্ঠায় বসা, মুখ পাগড়ির আঁচল দিয়ে ঢাকা। দূরে থাকায় স্পষ্টভাবে তাকে চিহ্নিত করা গেল না। মীর নিচে নেমে দেখল তীরের সাথে একটি চিরকুট। মীর চিরকুটটি খুলল। তাতে লেখা, চোখের সামনে প্রিয় মানুষের মৃত দেহটি দেখার মতো সৌভাগ্য কারোর না হোক, চাইলে সত্যটা তোমরা উন্মোচন করতে পারবে। ব্যাস। এরপর ছোট করে একটি দৃশ্য আঁকা, যা এখন বোঝা যাচ্ছে না। রাফিদ জিজ্ঞাসা করলো, চিরকুটে কি লেখা? আমি প্রথমেই একটু ভুল করে ফেলেছি। আসলে ওইখানে সালটা হবে 1952 সাল। আমি 1972 সাল বলে ফেলেছি। সরি। সবাই একটু বুঝে নিও। একদম প্রথম লাইন।